তো শাকিল যদি জিজ্ঞেস করে বসে যে কেন আইছো, তখন তোমরা কী কবা? শাকিলকে ধরতে আইসো, এটা তো কম যাবে না। তো এটা তো আমার মাথায় সেটা আছে যে আমি তো কম যে কিল্লিক গেছি, আমি এসি জুবারে দেখতে। সে তখন আর কি পকেট দিয়ে 2000 টাকা বার করে দিয়ে বলতেছে যে 2000 বা যে কয় টাকাই হোক, এই আমার কাছে টাকা আছে, এই নাও তোমার, তুমি লাগলে এইটা দিয়ে বললো ওরে যে তোমরা ওরে দেখতে আইসো, হ্যাঁ, বা ওরে টাকা দিতে আইসো সব। আচ্ছা ভাই, ওই জুবাইরের ব্যাপারে আমরা তো স্বেচ্ছাসেবকরা এবং এলাকাবাসী মিলে প্রায় 20-25 জনের মতো বসে একটা আসলে মিটিং কোয়ালিটি করছিলাম যে আগামীতে আমরা কি করব, বাকি আগামীতে আমাদের মূল উদ্দেশ্য কী, বা কী কী করলে ভালো হয়। তো আপনার সাথে তখন আমার পরিচয় আসলে ছিল না। এখন না হলে পরিচয় আমাদের হয়েছে, কিন্তু তখনকার সময় আপনার সাথে পরিচয় ছিল না। মানে আপনি ওইখানে হঠাৎ করে উপস্থিত হয়েছিলেন, এটা কি মানে আমাদের স্বেচ্ছাসেবকের মধ্যে কেউ আপনাদের আর কি আপনার সাথে পরিচিত ছিল, যার মাধ্যমে আপনি জানতে পেরে গিয়েছেন, অথবা তাদের এলাকার যেরকম কিছু তরুণ সমাজ, ছাত্র সমাজ সাথে ছিল, যা তাদের মাধ্যমে জানতে পেরেছেন, নাকি জুবাইরের বাবা? না, মেনলি হচ্ছে যে জুবাইরের বাবার জন্যই ওখানে যাওয়া। আর ওইখানে যাওয়ার পর যত এলাকার তরুণ বা ছাত্র সমাজ, ওদের আমরাই জানাইছি। ওরা আসলে অতটা ঘাটতো না এটা নিয়ে, যে ওরা জাস্ট হয়েছে যে হ্যাঁ একটা ছেলে আসে ভিডিও টিডিও করে। পরে ওই সময় আমার যে মাথায় যেটা ছিল আর কি, বা মাথায় যেটা ঢুকছে, জুবাইরের বাবার সাথে আপনার মানে জুবাইরের বাবার সাথে আপনার সাথে এই জুবাইরের বাকি আমার বিষয়ে প্রথমে কি রকম কথা হয়েছিল? কথা হয়েছে মেনলি যে সে একদিন আসে আমার দোকানে। দোকানে আসার পরে তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল দোকানের কারণেই। হ্যাঁ, দোকানের কারণে সে আসতো, বিভিন্ন থাকতেই পারে মানুষের সাথে মানুষের সম্পর্ক। তো সে আসছে, আইসা বলতেছে ভাই একটা জিনিস তো বুঝতে পারছি না, বা এরকম এরকম আমি কোনো সমস্যায় পড়লাম কিনা, যে কী হয়েছে। পরে বলতেছে যে ওই যে ভিডিওর কাহিনী। তো তার আগে আমি ভিডিও দেখছি, ফেসবুকে তো ভিডিও আপলোড হয়েছে না, ওই ভিডিওগুলো আমি আগে দেখছি। তারপরে সে আসলো, আর না আসার পরে তার ঝামেলাটা কী তাইলে? ভিডিও তো চলতেছে, কালেকশন চলতেছে, টাকা হ্যান্ড ওভার হইতেছে। তো সে আসছে কখন, আমি বলি যে 1,40,000 না কয় টাকার জন্য হ্যান্ড ওভার হয়েছিল না ফার্স্ট, যে টাকা 1,25,000, হ্যাঁ 25 সম্ভবত, যাক যে কয়টাই হোক, ওই অ্যামাউন্ট আমার মনে নেই। তো তারপরে আসছে সে আমার। আচ্ছা, আসার পর তো তার কিছু সন্দেহ আছিল যে ভাই এখানে কেমনি কি হইতে পারে, আমি তো অনলাইন বিষয়ে বুঝি না কিছু। মেনলি এইগুলোই কথা হইতেছিল। তারপর বললাম আচ্ছা তাই বলেন কি সমস্যা, উনি দেখি। এখন বলতেছে যে তার মানে মেইন যে সমস্যা ছিল, সমস্যা কি, যে ও ভিডিও করছে সমস্যা নাই, মানুষের কাছ থেকে কালেকশন করছে, এটাও ঠিক আছে, কিন্তু ও নাম্বার দিছে ওর, এইটা তার মেইন প্রবলেম আছিল, যে নাম্বারটা কেন তোমার যাইবে আর, হ্যাঁ, তার কেন যাইবে না। ওই সময় এই ভিতরে সব কিছু জানার আগে আমার কাছে ওইটা সঠিক মনে হয়েছে অবশ্যই, যে যার চিকিৎসা তার গার্ডিয়ানের কাছেই তো টাকা আসা উচিত, নাইলে কিভাবে জানবে যে কয় টাকা আইছে কয় টাকা আয় না। এখন তোমার কাছে ধরো 5 লাখ ঢুকছে, তুমি বলছো 2 লাখ, সবার তো 2 লাখই মানতে হবে না। স্টেটমেন্টের বিষয় আছে, কিন্তু ওটা অনেক লং প্রসেস। যার কারণে তারপর কি হইলো, তারপর বললো যে তাই আমি তো দেখলাম যে 1,25,000 আপনারা দিছে টাকা, কারণ ভিডিওতে তখন তো দেওয়া। সে বললো কি যে ভাই এক হাত দিয়ে দিয়েছে আর এক হাত দিয়ে নিছে। হ্যাঁ, কারণ ওইখানে একটা ফল আমি খুঁজতে পাই ওই সময়, যে তার যদি টাকাটা দেওয়াই মেইন উদ্দেশ্য থাকে তাহলে তো দিয়ে দেবে, সে আবার নিয়ে যাবে কেন। কিন্তু ভিডিওতে তো সে দেখাই দিছে যে টাকাটা হ্যান্ড ওভার করে দিছে, মানুষ তো জানতেছে যে 1,25,000 তার বাবা পাইছে। তখন আমি জানি না যে এটা সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বা ইটস এভরিথিং তুমি নিজে হ্যান্ডেল করতে। আচ্ছা, আমি যদি এইখানে আপনাকে একটু থামাই, দেখেন আমি যখন ফার্স্ট ওদের বাড়িতে 1,25,000 টাকা নিয়ে যাই, টাকাটা আমি তাদের হাতে তুলে দেওয়ার মধ্যেই 2 জন কিস্তিওয়ালা এসে হাজির। একজনকে দিতে হয়েছে 17,000, একজনকে দিতে হয়েছে 7,000। তো আমি প্রথমবার একটা ছেলের চিকিৎসার জন্য টাকা নিয়ে আসলাম, সে তার বাড়ির উপরে কিস্তিওয়ালা এসে টাকা পয়সা চাইতেছে, এবং সে আমাকে বারবার বলতেছে ভাই আমার কিস্তিটা দিয়ে দেন দিয়ে দেন। তো আমি বলছি এরপরে কিন্তু আমি কিস্তি দিতে পারবো না, এটাই কিন্তু প্রথম, এটাই কিন্তু শেষ। তো বলছে আচ্ছা। তো এখন 1,20,000 টাকা দিয়ে যদি আমার 27,000 টাকা বাকি 25,000 টাকা যদি অলরেডি কিস্তি দিয়ে দিতে হয়, এবং তার বাবাকে এর আগে 10,000 টাকা দিয়েছি এবং 5,000 টাকা দিয়েছি, ওই 1,25,000 টাকার মধ্যেই, মানে 15,000 দিয়েছি এবং হলো প্রায় 25,000 টাকার কিস্তি। তাহলে আমাকে মানুষ সাহায্য পাঠাচ্ছে আমার কাছে, আমাকে চিনে আমার মাধ্যমে, যে টাকাটা দিয়ে হয়তো বাচ্চাটার চিকিৎসা হবে।
তো আমি কিভাবে তার বাবারে মানে অলরেডি 1,25,000 টাকার মধ্যে দিয়ে যদি 40,000 টাকা খরচ করে ফেলে তার বাবা, বাকি টাকাটা কোন নিশ্চয়তা তার কাছে আমি রেখে আসবো? মূলত এই কারণে কিন্তু টাকাটা নিয়ে আসছি। না এখন মেইন সমস্যা, তুমি যে 40,000 তারা দিছো, হ্যাঁ এটা কিন্তু আমার বলে নাই সে। নাম্বার আচ্ছা। 1, যখন আমার কাছে তো তোমার নামে এক প্রকার নালিশ নই এসে, হ্যাঁ। নালিশ না হ্যাঁ যে এই কাহিনী। এখন আমি বলতেছি যে তাহলে কেমনি কি, তখন তোমার কাছে হয়তো বা 5,000 টাকা চাইতে ছিল সে, হ্যাঁ আমার সামনে ভাই ফোন দিছে যে অমুক অমুক টাকা লাগবে। তখন তুমি বলছো যে রানা ভাইয়ের কাজ দিয়ে নিতে, রানা না রানা ওই কাজ দিয়ে বলছো, তো তখন সে আর আমি চা খাই ওই সময়। কিন্তু এই 40,000 কিন্তু আমি জানি না, আমি জানি শুধুমাত্র ওই 5,000। ও 5,000 তাও কীভাবে আইছে, যে তার কাছেই নেই, বাজার খরচ নাই। বাজার খরচ নাই, সে যে ওরে খাওয়াইবে এই খরচটা নাই। ইভেন আর একটা কি কইছে যে তোমার যে ওই যে 1,40,000, এখন ও আমার কইতেছে যে ভাই আপনি একটা কথা বলছেন যে এ যে বলিয়ে কইছে ওই বলিয়ে ধরো, কইতেছে যে আমারে যে ও ভিডিওতে দেখাইছে 1,25,000 টাকা আমারে দিয়েছে, এখন তো আমার দৈনিক কিস্তিওয়ালারা ইয়ে ধরে, কিস্তি হোক বা যারা টাকা পাওনাদার আর কি, তারা আইসা তার কাছে টাকা চায়। এটা হচ্ছে তার বক্তব্য। এখন কে হয় তা তো চাইবে, এখন যদি কেউ দেখে যে আপনার কাছে আমি টাকা পাই, এখন আমি দেখতেছি আপনার কাছে 1,00,000 টাকা আছে, আমি চামু না আমার টাকা। এবং এইখানে যদি সামাই বলি যে তাকে এই কথাটাও তখন বলে দেওয়া হয়েছে, যদি বলে যে ভাই কিস্তিওয়ালারা আসলে কি করবো, কিস্তিওয়ালারা আসলে বলবেন যে ওই যে শাকিল দেখতে পাইছেন ভিডিওতে, যার ভিডিওতে দেখছেন যে আমি টাকা পাইছি, ওই শাকিলের কাছ থেকে যাই টাকা নেবেন, এইটা বলে দেওয়া হয়েছে তখনকার সময়। এবং আপনি যে বলছেন না 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার 3 দিন আগে আমি তাকে 10,000 টাকা দিয়েছি, মানে এটা তো আমার বাজার খরচ বাবদ। তো 3 দিনের মধ্যে একটা মানুষের তো 10,000 টাকা খরচ হওয়ার কথা না। তো তখন আমি সরাসরি তাকে টাকা না ফাটাইয়া আমি আরেকজন স্বেচ্ছাসেবকের দরখাস্ত দিলাম, যাতে সে টাকাটা আনতে গেলে কিছু তার প্রশ্নবিদ্ধ করে যে ভাই টাকা 10,000 টাকা তো দিয়েছেন, আবার বাজার খরচ কিসের। আমি তো আমার কাছে টাকা আছে, ওনার টাকা, ওনার সন্তানের টাকা চাইলেই তো দিয়ে যেতে পারতাম। কিন্তু উনি যখন দেখবে, আমার টেন্ডেন্সি ছিল যে উনি যখন দেখবে যে একটা টাকা চাইতে গেলে মানুষ আমার প্রশ্ন করে যে টাকা দিয়ে কী করবেন, তো ওনার তো জবাব দিতে হবে। ঠিক আছে, জবাব দিয়ে তো টাকাটা আনতে হবে। এই কারণে মূলত আমি একজন স্বেচ্ছাসেবকের নাম বলছি, ওনার কাছ থেকে যাই টাকা নিয়ে আসেন। কারণ আমি আসলে আমার অবর্তমানে আমি থাকি ঢাকায়, আর সে স্বেচ্ছাসেবক হিসেবে ভালো মন্দ সব কিছু তার দেখাশোনার কথা বলেছি। না স্বেচ্ছাসেবক বলতে কি, তখন পর্যন্ত তো জানি না যে কোনটা স্বেচ্ছাসেবক কোনটা কি। সে আমার বলতেছে যে একদিন এক একজন লোক নিয়ে আসে, আর এলাকারও 4-5 জন আসে যারা মিললে এটা করতেছে। এখন আমার মাথায় তখন কি হয়েছে যে তাইলে এলাকার কিছু লোকও আছে, কারণ আমার মাথায় হয়েছে যে তাতে সে যেই হোক তারে যদি একজনের অসহায়ত্বের মানে চিত্র দেখাই আর একজনে যদি বড়লোক হয়ে যায়, এটা কেমন না, এটা তো প্রতারণা। কারণ কথা হচ্ছে আমার প্রতারণা ধরা লাগবে, কিন্তু ওইখানে যে সিস্টেম অন্য, এটা তো সে আমার বলে না। আমার সম্পর্কে যখন তার বাবার কথা অনুযায়ী একটা খারাপ মন্তব্য তৈরি হলো যে হয়তো বা এই প্রতারকটারে একটা সাহায্য করতে হইবে, নাহলে এটার একটা সমাধান করতে হবে, এইরকমই হয়তো বা টেন্ডেন্সি আমারও আসলে চিন্তা ভাবনা এরকমই আসতো। তো আপনারা যখন ওই জুবাইরের বাড়িতে গেছেন, আমি যখন উপস্থিত ছিলাম, তো আপনারা কতজন মোট মানুষ ছিলেন? মানে আপনারা লিঙ্ক করে বাকি ডাইকা, আপনারা তো কোনো ভালো উদ্দেশ্য নিয়েই গেছিলেন। আমি যেরকম ভালো উদ্দেশ্য, আপনার তখন জানা অনুযায়ী আপনারও ভালো উদ্দেশ্য ছিল। তো আপনারা কতজন মোট ছিলেন? আমরা কতজন বলতে, আমরা প্রথম মানে মেইন হয়েছে আমি এপার দিই আর কি, আমি আর ওপুই গেছি, আর কেউ জানে। আচ্ছা। তো ওপার যাওয়ার পরে ওপারে আমার একটা বন্ধু আছে, হ্যাঁ, ওরে বললাম যেহেতু ওদের এলাকা, ওরে বললাম, ওর নাম কি? ওর বলার পর ওই সে রিফাত, রিফাত, হ্যাঁ রিফাতরে বলার পর তো ওই যাদের মানে এটা জুবাইরদের বাসা, হ্যাঁ, ওই ওয়ার্ডের আর কি একটা ছোটো ভাইয়া ছিল, হ্যাঁ, হুম, তখন ওইখানে যাওয়ার পর ওর লাগে আর কি দেখা হয়েছে। পরে ও কইছে যে চলো যাই বাসা। ওনার নাম কি? ওর নাম আমার মনে নাই আসলে, আচ্ছা, যে যাই হোক। ছোট ভাই তো ওই দিনেই পরিচয় আর কি। তো ওইখানে পরে তো গেলাম, যাই তো দেখি আপনারা উপস্থিত বলতে হয়েছে, উপস্থিত দেখেই আমাদের ফোন দেওয়া হয়েছে। আমি তারে বলে দিছি যে আচ্ছা ঠিক আছে, ও যেদিন আসবে ভিডিও করতে বা কিছু, তখন আমাকে কইয়েন, আনাইলে পরে ফোন দিয়ে তো কিছু করার নাই, সামনাসামনি না হইলে। তো এখন এবার দিয়ে চিন্তা করি আমরা দুইজনে গেছি, এর মেইন কারণ হয়েছে যে আমরা আসলে দেখবো যে কাহিনীটা কী, মেইনলি জায়গা কী হইতে আছে। পরে যাওয়ার পর কথাবার্তা শোনার পর যখন আমি শুনছি যে ওই যে 40,000 তুমি হিসাব দিলা, আর সেও বললে হ্যাঁ ঠিক আছে 40,000 লিগ্যাল, তখন তো আমার মাথায় কাজ করছে যে সে বললো আমার 5,000, হ্যাঁ, সে দিতে পারতেছে না কিস্তি, না পারতেছে খাইতে, ওদের তুমি তারা 40,000 দিয়েছো, ওটা আমার বলেই নি।
এইটা আমার কাছে একটা মানে 2 নম্বর কথা মনে হয়। 2 নম্বর বলতে অলরেডি 2 নম্বর হয়ে গেছে, যে একটা কথা সে কয় নাই, মেইন এটা একটা সাবজেক্ট, একটা অ্যামাউন্ট। না বলার কারণে ওই সময় আমরা কোনো কথা বলিনি, খালি শুনছি এইভাবে কী হয়ে যাবে। তখন যখন তুমি বললা যে পরে, ওই সময় তার মনে কি দেখলাম যে তার মেইন হয়েছে যে কিস্তি ছাড়ানো। আর মানুষ তো তারে টাকা দিতে আছে, ওটা তুমিও বলছো, আমার মাথাও কাটছে, যে মানুষ তারা টাকা দিতে আছে ওই ছেলের চিকিৎসার জন্য। তার পিছনে কি ঘটতে গেছে বা পিছনের জন্য তার কি এখন অবস্থা, এর জন্য তো টাকা দিতে আছে না, তার এখনের অবস্থার জন্য মানুষ টাকা দিতে আছে। এবং তারে বলা হয়েছিল যে আপনার জুবাইরের চিকিৎসার সম্পূর্ণ হলে আপনার কোনো কর্মসংস্থান নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু আপাতত আমরা কিস্তি দিতে পারবো না, না। সেটা তো পরে যদি টাকা রাইখে যায় বা কিছু রয়ে যায় তারপর, তার আগে তো না। তো এখন কথা হয়েছে ওইখানে যায় ওটা শোনার পর, তখন আমি সব কিছু তৈল, ওইখানে কথাবার্তা তো অনেক কথাই হয়েছে। তো শোনার পর দেখলাম যে এখানে তার কথায় অনেক ফল্ট আছে, যেটা সে আমার আগে কয় নাই, বা আমি যে ধারণা নিয়ে ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পর ধারণা চেঞ্জ। দুইজনের কথা সামনাসামনি শোনার পর অনেকটাই চেঞ্জ হয়েছে। আর আমার যেটা জানার মানে আমি যেটা জানতাম না এইসব বিষয়ে, ওটাও আমি জানছি যে টাকাটা যদি তার হাতে যায়, সে নিজেও খরচ করে ফেলাইতে পারে, সে যতই বাবা হোক বা যেই হোক। সে নিজেও বলছে যে আমি কিস্তি দিয়ে দেবো। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নাম্বারে যদি 50,000 টাকা আসে, আপনি তো 1 লাখ টাকা দিয়ে 40,000 টাকা, 1,25,000 টাকা দিয়ে 40,000 টাকা কিস্তি দিয়ে দিচ্ছেন, তো আপনার বাকি টাকা দিয়ে বাকি টাকাও যদি আপনার কাছে আসে আপনি কি করবেন? বলে কিস্তি দিয়ে ফেলবো। তো সেই বাবার কারণে তো আমি পরিশ্রম করে মানে মানুষের বিশ্বাস অর্জন করি না, তার বাবার কারণে। আমি মূলত আমার এই চিন্তা ভাবনা ছিল, আমার দ্বারাই বিগত দিনে শত মানুষ সেবা পাইছে, আরও মানুষ পাবে, কিন্তু তার বাবারে নিয়ে একলা। আমি ওই দিন আপনাদের সামনে বলছি যে আমার শুধু জুবাইরের একার চিকিৎসা করার ইচ্ছা নাই, আরও জুবাইরের পরে আরও অনেক মানুষের চিকিৎসা আমার করাতে হবে, বাকি অসহায় মানুষকে স্বাবলম্বী করতে হবে। তো এরপরে আপনারা যে মানে ওই জুবাইরের বা আমাদের সাথে যখন সরাসরি বসলেন, তখন তো আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তো আপনার যে তারপরে কি তার বাবার সাথে আপনাদের কোনো কোনো কথাবার্তা হয়েছে? তারপরে ওভাবে কন্টাক্ট হয় নাই। তারপরে কন্টাক্ট হয়েছে যে পরে তো আমরা ওইখান দিয়ে চলে আসি, তারপরে তো তোমরা আরো ছিলা ওইখানে, আরো অনেকজন ছিল, ছিলার থাকার পরে মানে কি কথা হয়েছে ওইটা তো আর শুনি নাই, কিন্তু আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিয়ে চলে আসি ওখান দিয়ে। পরে আসার পরে তারপরে জুবাইরের বাবা আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর তারা আমি বললাম যে দেখেন আপনার মেইন চাহিদা কি, ওর কাজ দিয়ে, ওর কাজ না, আপনার মেইন চাহিদাই হয়েছে যে বাচ্চাটারে সুস্থ করা, তাতে যেমনি সুস্থ হোক। আমি তারা এভাবে বলছি যে ধরেন ওই বাচ্চার সুস্থ হইতে লাগবে 5 টাকা, হ্যাঁ, শাকিল কালেকশন করছে ধরেন 20 টাকা, ওটা তো আপনার দেওয়ার বিষয় না। শাকিল যদি প্রতারকও হয়, আমার কথায় শাকিল প্রতারক হোক, আমার সমস্যা নাই, আমার এই জায়গা টার্গেট হয়েছে বাচ্চাটা সুস্থ হওয়া, আপনারও টার্গেট ওই দিয়া। কারণ শাকিল যদি আপনার সাথে না থাকে তাহলে তো আপনি ওই বাচ্চারা ডাক্তারও দেখাইতে পারবেন। এটা স্বাভাবিক যে ডাক্তার চিকিৎসা তো বড় বিষয়, স্বাভাবিক ডাক্তার দেখার মতো তার কাছে তার এবিলিটি নাই, সে যেটা আমার বলছে। তাইলে এখন দেশের বাইরে চিকিৎসা নিয়ে তো থাইল্যান্ডের মতো দেশে, থাইল্যান্ড বলো ইন্ডিয়া বলো, এটা হচ্ছে একদম 4 সাবজেক্ট, ওটা নাই। এখন তার মেইন ধান্দা হয়েছে যে ও যদি খাইয়ে ফেলায়, তখন যাইয়ে বুঝলাম যে না, ও খাইবে কীভাবে, ও যদি খাইতে চায় তাহলে তো ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে, বিকাশের স্টেটমেন্ট আছে, নগদের স্টেটমেন্ট আছে, ওর সব কিছুরই হিসাব দিতে হইবে। হ্যাঁ, এবং তখন কিন্তু আপনাদের সামনে বসে তার বাবারে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমার নাম্বারে টাকা ঢুকবে না, আপনার নাম্বারে টাকা ঢুকবে, তো আপনি শুধু টাকার অ্যামাউন্টও দেখতে পারবেন, আপনি 1 টাকাও তুলতে পারবেন না। তখন কিন্তু সে রাজি হয় নাই, যে তো রাজি হবেই না, সে রাজি হয় না, বলছে শাকিল ভাই টাকা তুলছে, শাকিল ভাই তুলুক, আমার নাম্বার আর দেওয়ার দরকার নাই। যখন সে আর কি দাবি করছিল যে আপনাদের সামনে বসে যে আপনার নাম্বারের পাশাপাশি আমার একটা নাম্বার থাকুক, আমি বললাম আমার নাম্বার থাকবে না, আপনার নাম্বারই সম্পূর্ণ থাকবে, আপনার নাম্বারে সব টাকা আসবে, 1 টাকাও আপনি তুলতে পারবেন না, শুধু দেখতে পারবেন। তো তখন কিন্তু সে রাজি হয় নাই। হ্যাঁ, তখন সে রাজি হয় নাই, আর রাজি তো হবেও না, কারণ তার মাথায় তো অন্য সেট আপ। সেটা এখন আমি বলতেছি তারপরে বুঝছি। তারপর ওই আগে মানে ওইখানে যাওয়ার আগে সে দিনে যতবার আমার ফোন দিতে, তারপর আর তার খবর নাই এখন পর্যন্ত। তার সাথে ওই এর পর মানে 1-2 বার, আর একবার তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল কি যেন, পাসপোর্ট নিয়ে বা বিদেশ যাওয়া নিয়ে, যে কে কে যাইবে। ওইখানেও একটা ফল্ট আছে। ফল্ট কেমন হয়েছে যে সে বলতেছে যে খালি ছেলের মাকে নিয়ে যাইবে।
আমারে নেবে না। তার ধারণা হয়েছে যে সেও যাইবে, আমারে নেবে না। এখন আমি কইতেছি তা আপনি কি চান, আপনি যাইতে? এখন কয় আমিও যাইতে চাই, তার মাও যাইতে চায়। এখন কই আপনার তো একটা ছোটো বাচ্চা আছে, যে কোনো একজনের তো যাইতেই। আমার কথা শাকিল তো যা যাইবেই, কারণ শাকিল না গেলে শাকিল ভিডিও করবে কি দিয়ে? নাম্বার ওয়ান, ভিডিও তো আপনি করে দেবেন না, ওর ভিডিও করা লাগবে, ও যা যাইও কালেকশন করা লাগবে। হ্যাঁ, ওরকম অনেক কথা হয়েছে, ওটা বাদ। পরে সে বলতেছে যে না, ও কী যেন করতে চাইতেছে, ও আমারে নেবে না, আমারে না নেবে না, কারণ একজন পুরুষ গেলে ওখানে কয় টাকা কি খরচ হইবে বা কী হইবে এটা একজন পুরুষে জানতে পারবে। একটা মহিলা সেটা জানতেও পারবে না, বুঝবেও না। আর আমি কইছি তা আপনি যান, বা সেটা ওর লাগে আমি কথা বলি, কথা বলার পর আমরা সবাই মিলে বই, তখন দেখি কি যাওয়া যায় বা কী করা যায়। 1 লাখ সে বলছে আচ্ছা ঠিক আছে। তো এখন ঢাকা আইসি বা এরকম কিছু, ঢাকা গেছিলো এর মাঝখানে কোন সময় সে ঢাকা গেছিল অন্য কাজ, অন্য জায়গা দিয়ে টাকা আনতে। আমার যে জানাই কাজেই যায় না। যাক, সে তখন ঢাকা ছিল আর কি, যখন আমরা ফোন দিছি। তো ঢাকা গেছিলো, তখন বলছে যে বাসায় বাড়ি এসে কথা বলবো। তো বাড়ি এসে তো আর কোনো কথা হয় নাই। এর মাঝখানে অনেক কাহিনী আছে, সপ্তাহে একবারে বলা সম্ভব না। মেন যেটা হয়েছে যে তার কাছে সংসার চালানোর মতো খরচ নাই। আমার কাছে যেটা উপস্থাপন করছে এটা আমি বলি, খরচ নাই। আচ্ছা, আমি একটু ওই প্রসঙ্গে আপনার পরে যাই, আরেকটু কথা ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে সে যে থাইল্যান্ডের মানে বিদেশ একলা দুইজনের যাওয়ার কথা বলছে। দেখেন, থাইল্যান্ডের মতো দেশে ওই জুবাইরের যদি 2014 সালে যদি 16 লাখ টাকা খরচা করে তার বাবার ভাষ্যমতে যদি খরচ হয়ে থাকে, সেই ইন্ডিয়াতে তখনকার ওর জিব্বা ছোট ছিল, এখন বড়, ওই পরিমাণে টাকা লাগলো। এখন টাকার মান কিন্তু কমেছে, টাকা তো বেশি লাগবে। ঠিক আছে, টাকা ওইখানে 20 থেকে 25 লাখ টাকা লাগবে। তো ইন্ডিয়া যেহেতু এই চিকিৎসা এখন ইন্ডিয়া দিবে না, সেক্ষেত্রে থাইল্যান্ড নিতে হইলে আকাশ পাতাল ব্যবধান। ওই রোগের জন্য 50 লাখ টাকা দরকার। এখন আমি যদি তার বউরে পাঠাই, তার বাচ্চারে পাঠাই, তারপরও একটা মানুষ থাইল্যান্ডে যদি থাকতে খাইতে যায় 1 মাস, সর্বনিম্ন 5 থেকে 7 লাখ টাকা খরচ। তো দুইজন মানুষের যদি 1 মাস থাকলে 14 লাখ টাকার প্রায় 10 লাখ টাকা যদি খরচ এসে যায় থাকা খাওয়া মিলাইয়া, তো আমি চিকিৎসাটা করাবো কি দিয়া? আর ওনার বাবা যদি বাড়িতে, মানে ওনার বাবাও যদি যায়, তাহলে তো আমার আরও 5 লাখ বাড়লো। এবং ওনার বাবা গেলে তখন ওই লেদা বাচ্চাটারে কেরা পালবে? বলবে যে লেদা বাচ্চাটারাও নেও। তো লেদা বাচ্চাটারা নিলে আমার খরচ কত? আমার তো খরচের কথা চিন্তা করতেছি। মানুষের তো এত টাকা নাই যে চুরি করে আন না, বাটপারি করে আন না জুবাইরের চিকিৎসার জন্য দেবে। এত টাকা তো সাধারণ জনগণের নাই। আর আমার চিন্তা ছিল যে আরেকটা বিষয় কি, একটা মেডিকেলের ভিসার সাথে একজন রোগীর সাথে কয়জন যাইতে দেয়, এটা অবশ্য একটা, কিন্তু 2জন অ্যাটেন্ডেন্স যাইতে পারে, 2জন বাকি 3জন। তো স্বামী স্ত্রীরে যদি আমি নেই, ইন্ডিয়াতে নাইলে আমি নিলাম স্বামী স্ত্রীরে, কিন্তু থাইল্যান্ডে কিভাবে নিয়ে আমি সার্ভাইভ করব? আমি কিভাবে দিন যাপন করবো? বাকি 1 মাস যদি থাকতে হয়, 2 মাস থাকতে হয়, চিকিৎসার থেকে আরও 3জন গেছে, 4জন গেছে, হেগো খরচ বেশি। পাবলিকলি তো আমার হিসাবটা দিতে হবে। সেই কারণে কিন্তু জুবাইরের মার এবং জুবাইরের পাসপোর্ট করা হয়েছে। এবং যেটা আপনারা বলছে যে থানায়ও সে যে অভিযোগটা করেছে যে আমার বোন নামে পাসপোর্ট করছে, আমার ছেলের নামে পাসপোর্ট করছে, আমার নামে পাসপোর্ট করে না, আমার অন্য বাচ্চাগুলোর নামে পাসপোর্ট করে নাই, তাহলে তার উদ্দেশ্য আছে আমার বউ বাচ্চারা নিয়ে দেশের বাইরে নিয়ে বিক্রি করে দিবি। তো জুবাইরের যখন, এবং তার ওয়াইফের প্রতি আমাদের লোভ, ঠিক আছে, এটা বলে দাবি করছে। তো জুবাইরের, এবং বলছে সে একটা সাংবাদিকের কাছে লাইভ ভিডিওতে বলছে আমার বোর বয়স হলো 29, আমার বোর দিকেও ওগো নজর গেছে। আচ্ছা, যদি আমি শাকিলের যদি তার ওয়াইফের দিকে নজর যায়, আর ওয়াইফ তো বয়সে আমার থেকে বড়, বাকি বুড়া, তার 3টা বাচ্চা কাচ্চা হয়েছে, আমার তো একটা রুচি তো আসতে হবে ভাই। আর তার যদি আমার সাথে, আমি স্বেচ্ছাসেবকের সাথে মানুষের টাকায় চিকিৎসা হবে, তার সাথে পাঠাইতে যদি সমস্যা হয়, তাহলে সে যখন দেশের বাইরে চিকিৎসা করছে, জুবাইরের তো বড় সন্তান, তখন কেন তার বাবা গেল না? তখন তো আর একজন লোকের সাথে জুবাইরকে, এবং জুবাইরের মায়ের বয়স তখন কত ছিল? এখন যদি 27 থাকে, জুবাইরের বয়স 12, এখন যদি 27 বছর হয় ওর মার, তাহলে জুবাইরের বয়স হইল 12। হিসেব করেন তো, 15 বছর। 15 বছরের একটা মেয়েকে সে, 15 বছর একটা বউকে আর একটা পুরুষের সাথে কিভাবে ছাইড়া দিল? তখন কি মানে ওই লোকটার কি তার বউর দিকে নজর ছিল না?
কারণ এগুলো হয়েছে কি বেহুদা কথাবার্তা। তা আমার 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 না তখন তো তার বউ তো মানে ইয়াং ছিল। বলছে যে এগুলো হয়েছে যে কোনো বেলুহীন কথাবার্তা। কারণ কি দরকার ভাই, তোমার তোমার ওইখানে কেন চোখ যাইবে? দেশে তো মেয়ের অভাব নাই। তুমি যদি থাইল্যান্ড যাওই, তোমার তো মেয়ের অভাব নাই। কারণ হে হয়তো বা জানে না। থাইল্যান্ডের মেয়েদের সম্পর্কে তার আমি ধারণা আছে। আমি এটাই বলছি, যখন তুমি থাইল্যান্ড যাইতেই আছো, তুমি দেশি দিয়ে কি করবা? ডাইরেক্ট ইজ এভরিথিং বন্ধু হিসেবে কথা। যে তুমি যে যে থাইল্যান্ড যাইবে সে কেন দেশের চিন্তা করবে? দেশের চিন্তা কেন করবে সে? কি দরকার? আর তিনটা বাচ্চা কাচ্চা আছে, তার প্রতি আমার কেন নজর যাইবে? এগুলো হয়েছে কি তার মাথায় কি খেলছে আল্লাহ জানে। এগুলো হয়েছে যে মূলত কিস্তি কিস দিও। আর পরে যখন সে আমার আবার পরে বলছে যে আমি তাইলে বাজার ঘাট কি দিয়ে করবো, সব টাকা যদি ওর কাছে আসে আমি কেমনে করবো? পরে আমি বলছি তাইলে শাকিল রে সবাই মিললে আমরা একটা সিস্টেম করে বলবো না যে জুবারের খরচটা যেন ও দেয়। ওর বাবাটা অলরেডি কিন্তু আপনাদের ভিডিও প্রমাণে দেখাইলাম যে আমি বলছি যে জুবাইর যতদিন দেশে আছে চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হচ্ছে না, ততদিন মাসে সংসার খরচ বাবদ 20,000 টাকা পাবে। না এইটা তো তখন আমরা জানতাম না। আমি যখন ছিলাম তখন তো ওইটা হয় নাই। হ্যাঁ, সে আমার ওইটা বলতেছে, বলার পর আমি বলছি তাইলে ঠিক আছে, তাইলে আমি শাকিলের সাথে কথা কই বা আপনি কন, সবাই মিলে আমরা এক জায়গায় বসে এটা কই যে ওই জুবাইরের যাতে খরচটা, যে মানুষ তো আর আপনার খরচ দেবে না, কিন্তু মানুষ জুবাইরের খরচ তো দেবে। জুবাইর যদি বাইসেই না থাকে, খাইতেই না পারে, তাহলে ওর চিকিৎসা করা কী লাভ? আমি যদি খাইতেই না পারি, তাহলে 5 মাস পর চিকিৎসা করা, 5 মাস না খাই থাকবো না। তো ও জুবাইরের খরচটা দেবে, এতে সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান কিস্তি চালান নিয়ে খরচ, এটা তো আর মানুষে দেবে না। আমি কিনলে কি আমার কিস্তি ছাড়ামু? আমি একজন মানুষ না, ও জগতে আমি একজন সাধারণ মানুষ। আমরা এভাবেও কিন্তু বলেছি, স্বেচ্ছাসেবক রানা ভাই উনি বলছে যে দেখেন আপনারা এখানে 1,25,000 টাকা আছে, এখন আপনি যদি চান জুবাইরের একটা সাইকেল দরকার, জুবাইরের জন্য একটা মোটর সাইকেল কিনে নিয়ে আসি, জুবাইরের ঘরে পানি পড়তেছে, জুবাইরের ঘরটা নতুন করে তৈরি করি, জুবাইরের একটা খাট নাই, জুবাইরের লেগে একটা ভালো একটা খাট কিনে নিই, এসব দাবি করলে তো হবে না। জুবাইরের জন্য যেটা প্রয়োজন চিকিৎসা এবং খাদ্য, এই দুইটা আমরা দিতে পারবো। এর বাইরে আমরা অন্য আমার সমস্যাগুলো আমরা আপাতত দেখতে পারতেছি না। যদি দেখতে পারি সেটা আপনার জুবাইরের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পরে আপনার কোনো কর্মসংস্থান নিয়ে চেষ্টা করব, যেটার দ্বারা আপনি জুবাইরের আগামীর চিকিৎসা কন্টিনিউ করতে পারেন। এর থেকে ভালো মানে ভালো তার জন্য এই কথাটা তো আমরা থাকতেই হয়েছে ওইখানে। তখন আর আমরা যা কি কমু, ওই জায়গা তো বলা শেষ যে এখন চিকিৎসা আগে। আমার হাতে 50 লাখ টাকা আছে, আর চিকিৎসা করতে আমার 45 লাখ টাকা লাগছে বা 47 লাখ লাগছে, যা লাগে লাগছে। কারণ আমার কাছে 5 লাখ 3 লাখ 4 লাখ যে কোনো একটা অ্যামাউন্ট আছে। ওই অ্যামাউন্টটা থাকলে পর না তারা কিছু আমি দিতে পারবো। ওই টাকাটা তো ফেরত পাঠানো সম্ভব না ভাই, আপনার 2টা বাইসে গেছে, এটা কি সম্ভব না। তারা আমি কইছি যে আপনি চিন্তা করেন না, লাস্টে চিকিৎসাটা আগে হোক। আমার মেইন লাগবে চিকিৎসা ভাই। আপনার পোলা সুস্থ হয়ে গেলে তো আপনার আর ধান্দা লাগবে কি? আর তো কিছু দরকার নাই আপনার। এখন আপনি মানে ওই কয় না যে কেমনে কমু কথা ক্যামেরার সামনে, যদি কথা হয়েছে যে পাইলে পর আরো লাগে, খাইতে দিলে বইতে চায়, বইতে দিলে উঠতে চায়, এরকম একটা কথা আছে না। এর কাহিনী হয়ে গেছে এই যে মানুষের চিকিৎসা পোলার জন্য টাকা দিতে আছে, এখন এর লাগবে সব, এর কিস্তির টাকাও লাগবে। ইনি কিন্তু বলছে যে দরকার হইলে 1 মাসের জায়গায় 1.5 মাস পরে যাইবে, মানুষ টাকা দিতেছে। আপনি প্রত্যেকদিন সন্ধ্যার পরে আমার 1,000 টাকা পাঠাই দিবেন। এটা তো আমি তোমার রেকর্ডে শুনলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা বাইরে আসার পরে। এবং সে বলছে যে আমি বলছি যে আপনার বাচ্চার চিকিৎসা আগে কোনো কিস্তি টিস্তি দিতে পারবো না। তো তখন আমার প্রশ্ন করছে, ভাই আমি একটা কথা কমু কি কন, আপনি যে এত শর্ত দিতেছেন, তো কথাটা হইলো আমার বাচ্চার চিকিৎসার পরে আমার বাচ্চাটা যদি মারা যায় তখন আমার কিস্তিটা কেটে দেবে। আপনি যে কিস্তি পরে দিতে কইতেছেন পরে দেবেন, তো আমার বাচ্চা মারা গেলে এরপর আমার কিস্তিটা পরিশোধ করবে কিনা? দেন এই যে কথাবার্তা না, পরে আমি বের হইয়া ও আর আমি দুইজনে মিলে মানে আমরা যে একসাথে বসে কথাবার্তা বলতেছি, তখন আমাদের মাথায় একটা কথা যে ওই লোকের আসলে বাচ্চার চাইয়ে কিস্তির চিন্তা বেশি। আচ্ছা, এখন সংক্ষেপে বলতে গেলে কি মানে আপনারা মানে আপনাদের জুবাইরের বাবা যেরকম আপনাদের বুঝাইছে, আপনাদের উদ্দেশ্যও সৎ, আমার উদ্দেশ্যও সৎ, হয়তো বা জুবাইরের বাবার উদ্দেশ্য সৎ ছিল কিনা এটা পরে মানুষ জানতে পারবে। তো আপনাদের উদ্দেশ্য ওইখানে যদি জুবাইরের বাবা যেরকম বুঝাইছে, যদি আপনারা উপস্থিত হওয়ার পরে ওইভাবেই যদি আসলে প্রমাণ হইতো, তাহলে তো আমার আসলে ওইখান থেকে মারি খাইতে হইতো। মায়ের খালি মায়ের এটা তো না, তখনই ওইটা শেষ হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত।
ওটা তো তখনই শেষ না, একটা মানুষরে প্রতারণা করছে, আপনি খালি মারছেন, তো কী হয়েছে? প্রতারণার টাকা বা প্রতারণাটা তো আর ফেরত আইলো না, ওইটা তো সংশোধন করা লাগবে। তো আমরা ওই চিন্তা নিয়েই গেছি, যদি এসব প্রতারণা থাকে তাইলে ওইটা ওইভাবে সংশোধন করবো যেভাবে করা যায়। থানা পুলিশ যা লাগে এটা তো আছেই, এটা তো পরে। কিন্তু এখন প্রতারণার যে সিস্টেম ওইখানে যাওয়ার পর দেখছি যে এ টু জেড সব কিছু শোনার পর, তো ওইখানেও তো আমি সব কিছু দেখি নেই, ওইখানে গিয়ে আমি সব কিছু দেখছি, খালি দুইজনের দুইটা কথা শুনছি, মানে সে যা বলছে আর তুমি যা বলছো, দুইটা কথার মাঝখানে প্রায় কত 30,000 টাকার ডিফারেন্স, 35,000 টাকার ডিফারেন্স। তো সে লোকটা যে আমার কাছে ধরো নালিশই বলতে পারো, নালিশ নিয়ে আসছে, সে যদি আমার কাছে 35,000 কথা উল্লেখই না করে, ওই 35,000ই তো ফল্ট। ওই 35,000 টাকা গেল কই? সে বলবে না যে আমার যে না ভাই, হ্যাঁ স্পটে যাওয়ার পর আবার স্বীকার করছো আমি টাকা নিছি, তখনই তো সে মানে আমি কি কমু জায়গা, আমার কোনো কথা আছে ও জায়গা? বুঝতে পারছি। আপনার যে ভাইয়ের কথা তো এতক্ষণ শুনলাম, তো যখন আসলে জুবাইরের বাড়িতে গেছেন বা কি আমার সাথে কথাবার্তা হয়েছে, তো জুবাইরের বাবার কথা শুনেই তো আসলে আপনারা গেছেন? না ভাই, আমি সর্বপ্রথম আমার বন্ধু এই হৃদয়, ঠিক আছে, ও আমারে বলছে যে ওর দোকানে একটা লোক আইছে, ঠিক আছে, তার ছেলের জিবরে বড়, আমরা ওইটা দেখাইছেও, ঠিক আছে। আর আমরা কিন্তু আপনারা ফোন দিছি, ওর নাম্বার দিয়ে ফোন দিছি, আমার ফোন দিয়ে ভিডিও করছি। ওর দোকান আসলে একটু বিজি, দোকানটা তারপর বন্ধ করে আমরা চলে গেছি। আমরা ওপার যাই, আমার একটা বন্ধু আছে ওপার, ওই পারে, ওরে ফোন দিছি, গেছি আও। তারপর তো জুবাইরের বাসার ওইখানে গেছি, পরে এই জুবাইর আব্দুল্লাহ হৃদয়ুল্লাহ কথা হয়েছে, আমি তো আর চিনি না। আমার সম্পর্কে যখন জুবাইরের বাবার কাছ থেকে বা কি হৃদয় বাড়ির কাছ থেকে যখন জানলেন, তখন আমার সম্পর্কে কি ধারণা হয়েছে অথবা আপনাদের প্ল্যান কি কি ছিল? যখন হৃদয়ের কাছ দিয়ে শুনছি, ঠিক আছে, তারপরে জুবাইর আব্বু ফোন দিছে, তুমি আইসো ভিডিও করবে আজকে, কয় এক একজন নতুন নতুন লোক নিয়ে ভিডিও করার জন্য, তাই তোমরাও, ঠিক আছে। তারপর তো আমরা গেছি, যাইয়ে তো কাকার লাগে দেখা হয়েছে, জুবাইর আব্বুর লাগে দেখা হওয়ার পরে সে আমরা গেছি, পরেই কইতেছে ওরা ওই দোকানদারে বসা, ঠিক আছে, জুবাইরের খুঁজে পাইতেছি না, ও কোথায় গেছে। তাই তোমার ওর শাকিলেরা যদি তোমাকে না দেয়, ঠিক আছে, যদি তোমাকে না দেয়, ওরা যদি জিগে তোমরা আজকিলে কবা জুবাইরে দেখতে আইছি, ঠিক আছে। তাই আমরা গেছি, পর আমাকে ও হেয়ারও 2,000 টাকা দিছে, ঠিক আছে, দেশে কিন্তু আমরা নিই নাই, কেছি না টাকা নিয়ে আমরা কী করবো, যেতে তুমি যেতে না বুঝো যে আমরা হের লাগেই গেছি তোমার দেখার জন্য বা তোমার কথা শোনার জন্য আর কি। আমার কথা শোনার জন্য বলতে গেলে কি আপনাদের কি উদ্দেশ্য ছিল এরকম যে, মানে আপনাদের তো একটা চিন্তা ভাবনা ছিল যে শাকিলের সম্পর্কে হয়তো ভালো ভাবছেন অথবা খারাপ ভাবছেন, যে একটা প্রতারক ধরছি বা কি প্রতারক ধরার পরে, মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন। আমরা মেইন হয়েছে যে তোমার ওইখানে গেছি তোমার লাগিয়েই আর কি। হে আইয়ে বলছে যে তুমি ভিডিও করো, খালি একজন নতুন লোক নিয়ে যাও, তার ছেলে ভিডিও করে ছাড়ো, ঠিক আছে, এই জন্যই আর কি আমাকে ওই জায়গায় যাওয়া। কিন্তু ওইখানে যাইয়া দেখলাম হের কথা, আর তোমরা যে ওই জায়গায় যারা আসলে বড় বাইরে, ঠিক আছে, আর তো অনেক লোক আসলে, ঠিক আছে, কিন্তু হে যা কয় আর তোমাকে কথায় কোনো মিল আসলে না তখন, ঠিক আছে, হে হয়েছে ভুল আর তুমি তখন রাইট ছিলে। আচ্ছা, আমি বলছি যে মানে যখন জুবাইরের বাবা আপনাদের আগে থাকতে কন্ট্যাক্ট করলো, তখন আপনাদের প্ল্যানটা কি ছিল? মানে আছে না একটা মানে ভালো যে আমার সম্পর্কে যখন উপস্থাপনা করছে, তখন তো আপনি ধরেই নিয়েছেন আমি একটা বাটপার, আমি একটা প্রতারক। তো প্রতারকরে কি করার উদ্দেশ্য ছিল আপনাদের? তাই ওখানে তো আমরা গেছি মেইন ওই তোমার ধরার জন্যই আর কি, ঠিক আছে, এই তোমার আপনারা গেলেন মানে খবর পাইয়ে গেলেন যে শাকিল আসছে জুবাইরের বাড়িতে, তারপরে গেলেন? হ্যাঁ, শাকিল আইসে জুবাইরের বাসায় নতুন লোক নিয়ে, আরও আজকে ভিডিও করবে, তারপর তো আমরা গেছি এই পেট দিয়ে, ঠিক আছে। যাওয়ার পরে জুবাইরের আব্বুর সর্বপ্রথমেই ওল্লার কথা কওয়ার পরেই কয় টাকা আছে, ঠিক আছে, যাতে শাকিল না বোঝে যে তোমরা এই জায়গায় আইসো, ঠিক আছে, শাকিল যে ভিডিও করবে, ঠিক আছে, যে তোমরা যে এই জায়গায় আইসো। তারপর হে আমাকে 2,000 টাকা দিছে, দিয়ে কয় কি জুবাইরে দেখতে সেইটা কবা, যাতে শাকিল না বোঝে তোমরা আমার লাগে আইসো বা আমার লাগে কথা টথা হইছে এই। আচ্ছা আচ্ছা, এখন ভাই আমি মূলত তারপর তো হৃদয় আর আপনারা মানে একসাথেই গেছেন, আমরা আইছি পরে, আমি আর রিফাত। কারণ আমি এদের বিস্তারিত বলি, মেন হচ্ছে কি, এখন কথা হচ্ছে ও যে টাকার ব্যাপারটা বললো, মেইন কাহিনী হচ্ছে যে যখন আমরা ওইখানে যাইয়া নামছি আর কি অটোতে, আমরাও তো অটোতে গেছি, তখন তোমরা দোকানে চা খাও বা কিছু একটা করো, ওই দোকানে বসা ছিল আর কি। তখন তার সাথে আমার আড়ালে কথা হয়, রোডে বসে আমার ওর ওইখানে যারা নিয়ে গেছিলাম তার সাথে কথা হইতেছে যে শাকিল যদি জিজ্ঞেস করে বসে যে কেন আইসো, তখন তোমরা কী কবা? শাকিলকে ধরতে আইসো, এটা তো কম যাবে না। তো এটা তো আমার মাথায় সেটা বসে যে আমি তো কম যে কিল্লিক গেছি,
আমি এসি জুবারে দেখতাম, সে তখন আর কি পকেট দিয়ে 2000 টাকা বার করে দিয়ে বলতেছে যে 2000 বা যে কয় টাকাই হোক, এই আমার কাছে টাকা আছে, এই নাও তোমার, তুমি লাগলে এইটা দিয়ে বললো ওরে যে তোমরা ওরে দেখতে আইসো, হ্যাঁ, বা ওরে টাকা দিতে আইসো, সহজ কথা সাহায্য করতে আইসো। তখন আমি কই আমার পকেটে আছে, সমস্যা নাই, আমরা দেওয়ান লাগবে না, আমার যদি ওটা লাগে তখন আমার যে কয় টাকা লাগে ও আমি দিব না, সমস্যা নেই। আচ্ছা তাহলে তো আর সমস্যাই নেই, এই সে মেইন ও বুঝাইতে চাইছে এইটা, যে এইটা বলছিল আর কি। আচ্ছা, এখন আপনার কাছে একটা জিনিস আমার জানার আছে যে ধরেন আপনি জুবাইরের বাবার মুখ থেকে একটা জিনিস শুনে গেলেন, শুনে যাওয়ার পরে ধরেন আপনি যাইয়াই প্রথমে আপনি জানতে পারছেন জুবাইরের বাবারা এবং আমার মধ্যে কথা হচ্ছে, তাকে আমি 40,000 টাকা দিয়েছি, 39,000 টাকা 1,25,000 টাকা থেকে, এবং সে স্বীকারোক্তিও পাইছে, ঠিক আছে, তখনকার পজিশন, এবং আপনাকে আগে বলছে যে আমি 5,000 টাকা চাই, আমার 5,000 টাকা দেয় না, এইটা বলে আপনারা কমপ্লেন করে নিছে এবং আমি প্রতারক বা কে হ্যানত্যান এগুলো বলে গেছে। তো বাই চান্স যদি মানে আপনি যাওয়ার আগে ওই 40, যেহেতু আমরা স্বেচ্ছাসেবক বাকি এলাকার ছাত্র মিলে 20-25 জন মিলে আমরা কথাগুলো বলছি, তো এমনও তো হইতে পারতো যে আপনি এদিক দিয়ে লোকজন নিয়ে গেছেন, সেটা তো নিয়ে গেছেন, তো তাদের সাথে 40,000, 39,000 টাকার ব্যাপারটা আপনি যাওয়ার আগে আমার কথা এটা শেষ হয়ে গেছে, তখন তো পরিস্থিতি ভিন্ন হতে পারতো, যে আপনাদের যে জুবাইরের বাবার যে উদ্দেশ্যটা বাকি আপনাদের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হতে পারে অন্য কিছু থাকতে পারে, বাকি দেখা যায় এখানে একটা অঘটনও ঘটে যেতে পারতো, জুবাইরের বাবা যেভাবে আপনাদের বুঝাইছে, এই বিষয়টা একটু যদি বলতেন আপনাদের কি কি উদ্দেশ্য ছিল। ওইখানে যদি ওই টাকার কথা না আসতো, 40,000-এই মেনলি আমাদের মাথায় ক্যাশ করছে যে 5,000 আর 40,000 হিউজ ডিফারেন্স, নট 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা না, বা 2,000 1,000 না, কোথায় 40,000 আর কোথায় 5,000, 35,000 টাকার গ্যাপ। ওই কথাটা যদি না হইতে তাহলে তো তুমি ওখানে যেটা বলো ওইটা বলতে কি আমি আপনাদের বলতে তখন ওই টাকার পরে যত কথা হইছে ওগুলো সবই বেহুদা, বাবার কথা বেহুদা, মানে তুমি বলতে চাইতেছো যে ওই টাকাটা যদি আমরা না জানতাম যে 40,000 টাকার ইসের, তাইলে তো ওইখানে একটা ঝামেলা হয়ে যেত। ঝামেলা বলতে গেলে জুবাইরের বাবা বাকি আপনাদের যারা গেছেন তাদের একটা পরিকল্পনা থাকে না, যেরকম আমি বললাম না, আমার পরিকল্পনা ছিল আপনার যে চিকিৎসা করা জুবাইরের, এদের পরিকল্পনা ছিল সবাই মিলে যদি জুবাইরের জন্য ভালো কিছু হয় সেটা করা। এখন আপনাদের তো আপনাদের যেভাবে বুঝাইছি, আপনি তো জুবাইরের বাড়ির পেশেন্ট না, আপনি তো জুবাইরের আত্মীয় না, আপনাদের যেভাবে বুঝাইছে আপনাদেরও তো একটা পরিকল্পনা ছিল, যে আপনাদের তো বুঝাইছে আমি প্রতারক, বাকি আমি বাটপার, বাকি আমি টাকা পয়সা খাইয়ে ফেলছি, ঠিক আছে, তো আপনাদের একটা পরিকল্পনা আছে যে যাইয়া এটা ইয়ে করবো বাকি ইয়ে করবো বাকি এই পদক্ষেপ নেবো, এই পদক্ষেপগুলো আপনাদের জানতে চাইতেছি। পদক্ষেপ আমাদের তখন ওইটাই মাথায় এসেছিল, যে পদক্ষেপ বলতেছে যে যদি প্রতারণার প্রমাণ পাই, হ্যাঁ, বা সে যদি প্রতারক হয়েই থাকে, তাইলে তো আমরা ওইখানে যাইয়ে তারে আগে মেইন হয়েছে যে তারে আগে বান্ধব, এতে তো কোনো ভুল নেই। ও আমার ধান্দাই এইটা যে হেতে আর কেউ লাগবে না ওখানে, আশা করি। ওরে মেইন হয়েছে, তারপরে ওর ফোন দিয়ে ওর আইডি দিয়েই ভিডিও করে ওরে বলতে বলবো যে ও প্রতারণা করছে, যাতে এই প্রতারণাটা খালি আমরা না জানি, হোল বাংলাদেশ যাতে জানে, কারণ ওর আইডির যা রিস্ক তাতে অটোমেটিক ওরাও ভাইরাল হয়ে যাবে। আমাদের মেইন ইন্টেনশন আসলে এটা, পরে ওরে পুলিশে দিয়ে দিই, অন্য কিছু করে দিই। আমাদের মেইন ধান্দা আসলে এইটা, যে যদি প্রতারক হয়, মানে যাই দেখছি যে না, যে আরো ঝামেলা আছে ভিতরে। এখন মানে আপনাদের টেন্ডেন্সি ছিল যে আমারে বানবেন, বান্দার পরে মানে আপনার যে ধরেন গাছের সাথে বাকি ঘরের সাথে যেখানেই বানলেন আমারে বাইন্ডা, তারপরে আপনারা যে মানে আমার আইডি থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমার বিরুদ্ধেই লাইভ করবেন যে আমি প্রতারণা করেছি, এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেবেন। তো আমার কথা হচ্ছে যে এই ধরেন আপনি গেলেন, যাওয়ার পরে শুনতে পাইলেন জুবাইরের বাবা আপনার কাছে দাবি করছে 40,000, 5,000 টাকা তাকে আমি দেই নাই বাজারের জন্য, ঘরে কিচ্ছু নাই কেনার মতো, তো যাইয়া শুনলেন যে জুবাইরের বাবাকে ইতিপূর্বক 39,000 টাকা দেওয়া হয়েছে। এই কথাটা যদি টাইমিংটা আসলে না মেলতো, তাহলে তো তুমি ওখানে প্রতারক গণ্য হয়ে যাইতে হয়তো বা, নয়তো বা ওটা দেখাইতাম, তখনই তো একটা কথার কাটাকাটি বা একটা বাক বিতণ্ডা তৈরি হতো। কারণ কি, আপনি মূল কথার লাইন পাইছেন হইলো যে 5,000 টাকা এবং 39,000 টাকা, এই কথাটা যদি আগে কোনোভাবে গ্যাপ পড়ে যাইতো, তখন তো আপনার সাথে আমার সাথে কথার কাটাকাটি হইতো, বাকি সামনে কোনো কথা নাও আসতে পারতো, এরকম যে
আপনার চিন্তা ভাবনা বদলানোর মতো। যেরকম আপনার মানে 5,000 টাকার 39,000 টাকার কথা শুনে আপনার চিন্তা ভাবনাটা বদলাই গেছে, যে না শাকিলের কথাগুলো শুনি, দেখি ও কি চায় বা ও কি করতে চায়, ওর মূল উদ্দেশ্যটা জানতে চাই, ঠিক আছে? তখন কিন্তু আপনার প্রশ্নগুলো এইভাবে ঘুরে গেছে। যদি 5,000 টাকার কথা না আসতো তখন তো আপনার মানে এক কথায় দুই কথায় আপনার তখন তো আমি যাই প্রথমে প্রশ্ন করতাম যে এই ফোনের ব্যাপারে বলো আগে, নাম্বার 1 টাকার ব্যাপারে বলো, বা টাকাটা তুমি কেন হ্যান্ড ওভার। তখন তো দেখা যায় কি, মানে একটা কথা বলি, আমি ধরেন জুবাইরের জন্য 11 লাখ টাকা তুলছি, আমি কিন্তু এই স্টেটমেন্ট এতগুলো নিয়ে আসছি। এখন আমি কিন্তু অবশ্যই আমারে যদি এখন জিজ্ঞেস করে, এই লোকে যদি জিজ্ঞেস করে ভাই কয় টাকা আছে, জুবাইরের বাবে যেটা জানে না সেইটাও কিন্তু এনাদের আমি হাত দিয়ে বলছি ভাই টাকা কিন্তু আরো বেশি আছে। কিসের জন্য বলছি, আজকে যদি আমি ভিডিওতে বলি যে টাকা আসছে 10 লাখ, কালকে দেখেন 10,000 টাকা আসে কিনা, আসবে না। মানুষ জানবে যে 10 লাখ টাকা কালেকশন হয়ে গেছে, 4-5 লাখ টাকা, এটা ওয়ান টুর ব্যাপার। কিন্তু আমার তো যাইতে হবে থাইল্যান্ড, বুঝছেন? তো আমার তো একটা উদ্দেশ্য আছে। এখন এই লোকে যদি আমার কাছে যেরকম জানতে চাইছে আরেকজনে ভাই কত আসছে, আমি কিন্তু তার কাছে সরাসরি বলে দিচ্ছি ভাই এত টাকা আসছে। এখন আপনি যাই যদি ওইখানে আপনি ওই 39,000 5,000 গল্প জানতেন না, আগে চলে গেছে, আপনি আমার যাই জিজ্ঞেস করতেন যে ভাই টাকা পয়সা কত উঠছে, আমি তো আপনারে বাই চান্স প্রশ্ন দিতে বলতাম যে ভাই আপনি কত টাকা দিচ্ছেন। আমি কিন্তু এইভাবেই প্রশ্ন করি, আমার কাছে যারা বিগত দিনে হিসাব চাইতে আইছে আপনি কত টাকা দিচ্ছেন, যেরকম আমি থানায় বসে ওই প্রশ্নটা করছিলাম যে আপনারা যে এইগুলো বলতেছেন আপনারা কত টাকা দিচ্ছেন, বাকি আপনারা কত টাকা দিচ্ছেন, বাকি ওর জন্য কত টাকা তুলে দিচ্ছেন। তা আমার কাছে যদি আপনি হিসাব চাওয়ার অধিকারই রাখেন, সেটা আপনাকে হয়তো বা ডোনেট করতে হবে, যে আপনি আমার কাছে ডোনেশন পাঠাইছেন, সেই টাকাটা কোন কোন পারপাসে খরচ হয়েছে আপনি জানতে চাওয়ার অধিকার রাখেন। আর হয়েছে অধিকার রাখেন যখন জুবাইরের জন্য বাকি অন্য একটা মানুষের, যেই মানুষটার জন্য আমি করতেছি সেই মানুষটার জন্য আপনিও সমান তালে করতেছেন। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করতেই পারেন যে ভাই কত টাকা আসছে, কত টাকা তুমি কোথায় খরচ করছো, কিন্তু তখনকার পজিশনে ওই যে জুবাইরের বাবার 39,000 এবং 5,000-এর গল্প যদি আপনি শুনতে না পাইতেন, তখন আপনি প্রশ্ন করলে তো আপনার আমি উত্তর দিতাম গাড়তারা, যে ভাই আপনি কয় টাকা দিচ্ছেন আর আপনি ওর জন্য কয় টাকা তুলে দিছেন, তো আপনার কাছে আমি হিসাব দেওয়া, আপনি হিসাব চাওয়ার কে? তখন কিন্তু আমার প্রশ্নটা এরকমই থাকতে হবে, কারণ সিফাত জানে আমার ব্যাপারে, আমি এরকমই প্রশ্ন উত্তর দিচ্ছি। কয়েকজন ওই আপনার যে যার চিকিৎসা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রচুর সাংবাদিক আমার প্রশ্ন করছে আপনি কত টাকা তুলছেন, টাকার হিসাব দেন। আমি তাদেরকে উল্টো বলছি যে আপনি কত টাকা তার কাছে তার জন্য ডোনেশন পাঠাইছেন, আপনি তার জন্য কতটুকু করছেন। আমি 72 দিন খাটছি, আমি 72 দিনের আগে আপনি আমার বেতন, আমার পরিশ্রম অনুযায়ী বেতন, আমার ফেস দেখে না, আমার বয়স অনুপানে না, আমার পরিশ্রম অনুযায়ী যেই কয় টাকা বেতন আসে সেই কয় টাকা বেতন রাইখা আপনি আমাকে প্রশ্ন করেন, আমি পাই টু পাই আপনারে প্রত্যেকটা হিসাব দেব। অন্যথায় আপনি যে একটা অফিসে কর্মসংস্থান করতেছেন, আপনি যে একজন সাংবাদিক, আপনার সাংবাদিক পেশা নিয়ে আমার কাছে আসতে হবে। আপনি একজন নর্মাল মানুষ হিসেবে আমাকে এসে প্রশ্ন করলেন কত টাকা তুলছেন, কত টাকা খরচা করছেন, আমি দিতে পারবো না। আপনি সাংবাদিক প্রফেশন থেকে আসেন, আমি আপনাকে পাই টু পাই হিসাব দেবো। কিন্তু আপনি তখনই অধিকার রাখেন যখন আপনি আমার সমান কিছু করছেন, বাকি আমরা যে যতজন মানুষ করছি তাদের কৃতজ্ঞতা বাকি ঋণটা যখন আপনি পরিশোধ করতে পারবেন, তাহলেই তো আমাদের সাথে যখন আপনি আছেন, বাকি জুবাইরের জন্য আপনি যখন 5,000 টাকা কালেকশন করছেন তখন আপনি আমার দলের একজন, কিন্তু তাছাড়া তো দলের না। তো দেখা যায় আপনি যখন প্রশ্ন করতেন, আপনি 5,000 আর 39,000 গল্প যদি তৈরি না হইতো, যদি আপনি বুঝতে না পারতেন, তখন আপনি প্রশ্ন করলে তো আমার ঘাড়তারা উত্তর সাথে কি হইতো, আপনার মধ্যে আমার মধ্যে ওই যে আপনার যেটা পেলেন, আপনি তো এরে হালাবালায় ভণ্ডামি করছে বাটপার, আবার আমার তেরা উত্তর দেয়, তখন তো দ্বন্দ্ব হয়ে যেত অটোমেটিক, বুঝছেন? গাড়তারা দ্বন্দ্ব তো অটোমেটিক হয়ে যেত তখন। কারণ আমার মাথায় তো অ্যাটাক করার একটা ফাইল আছে, আমার মাথায় আছে না একটা, তো তখন যখন যারা অ্যাটাক করবো সে যদি আরও রাগায় তাইলে তো তার উপরে একটা অ্যাটাক চলেই যায়। কিন্তু যেই ওই কথাটা শুনছি 40,000 কথা, তখনই আমার মাথায় হয়েছে যে আমি আরও কথা শুনি, এখানে আরও ফাইল আছে, তাইলে যখন 40,000 আছে তাহলে আরও, তখন আমি পাইলাম কি যে হ্যাঁ তোমার আসা যাওয়া একটা খরচ আছে, ঢাকা যাও আসো, ভিডিও করা একটা খরচ আছে, অফিস বন্ধ দাও এইটা একটা খরচ আছে। কারণ আমি আমার কামদান্দা ফালাই আর একজনের পিছিয়ে তো আমি হুদে ধরুম না, তাইলে আমি খামু কি? একদিন দৌড়ান যায়, আপনার এলাকার একটা আশেপাশের ছোট ভাইয়ের জন্য আপনি একদিন দৌড়াইলেন, স্বরূপ করে আপনার একটা ছোট ভাই, আপনার একটা কলেজের বন্ধু, আপনি 15 দিন দৌড়াইলেন, কিন্তু আপনি কি 15 বছর এইটারে কন্টিনিউ করতে পারবেন নিজের কাজ কাম ফালাই রেখা?
পুরো পুরো কীভাবে করবো কন্টিনিউ, এইটাই তো আমি পরে চিন্তা করলাম যখন তুমি বলছো যে আমার আসা যাওয়ার একটা খরচ আছে। হ্যাঁ, আমি এখানে সারাদিন যদি ভিডিও করি আমার একটা খরচ আছে, এই মিলিয়ে তারপর আমি যে এখানে শ্রম দিতে আছি, আমি যদি এখানে 1 মাস খাটি তাহলে আমার একটা বেতন আছে, অবশ্যই আমার একটা বেতন আছে। এই বেতনটা তো আর বাচ্চার বাবা দিতে পারবে না, বেতনটা তো আমার ওইখান দিয়েই নিতে হবে না, নাহলে আমি কষ্ট করলাম কি লেগে। এখন অনেকে কইবে যে ভিডিও করে যা টাকা পাও না, ভিডিও করতে আসো এর জন্য টাকা পাইতে আসো না। এখন ভিডিও করতেছি এর জন্য টাকা পাইলেও তাহলে তো আমি মার্কেটিংও করতে পারতাম, হ্যাঁ মার্কেটিং ভিডিও করতে পারতাম না, যে মোবাইল বেচতাম, ভাই অমুক S24 এত, অন্য এত, স্পন্সরের টাকাও পাইলাম, ভিডিওর টাকাও পাইলাম। একটা জুয়ারের স্পন্সর করলে তো আমার 2 লাখ টাকা ঘরে দিয়ে যাবে। জুয়ার স্পন্সর বাদ, আমি এইরকম ভিডিও করলাম, ওই যে বসুন্ধরা অ্যাভেলেবেল ভিডিও করে না, মোবাইলের ভিডিও করে, ক্যামেরার ভিডিও করে, গাড়ির ভিডিও করে, ভিডিওর তো অভাব নাই। এখন আমার পেজ দাঁড়াই গেছে, আমার 2 লাখ ফলোয়ার আছে, আমি যা দিব এই সাবস্ক্রাইবার আছে, আমি যা দেবো এটাই চলবে। হ্যাঁ, এখন আমি যদি এ জায়গায় কথা নিয়ে ঘাস কসলা ইয়ার সাইডে দিই, সেটাও আমার চলবেই, ওর মানুষ ভিউ হইবেই, ভিউ মানে ব্যালেন্স। হ্যাঁ, আমার তো ওটা নিয়ে প্যারা নাই। এখন কথা হচ্ছে ওই টাকাটার হিসাব আলাদা, ওটা পার্সোনাল হিসাব ধরা যায়, কিন্তু এইখানে যে আমি শ্রমটা দিতেছি। না ভাই, এখানেও একটা কথা আছে, অনেকেরই প্রশ্ন আছে, আমার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু জানে যে এই টাকা দিয়া আমি কিন্তু নিজের পকেটে 10%ও ঢুকাই না। আপনি যদি বলেন যে সব খাই ফেলে, তা না। আমার অনেকগুলো ছাত্রছাত্রী আছে যাদের বাবা নামা নাই, তাদের লেখাপড়া খরচ, চিকিৎসা খরচ, এই যে শীত আসছে শীতের পোশাক খরচ, ঠিক আছে, তাদের বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই, তারা আগে পথ শিশু ছিল, বাকি এতিম হয়ে গেছে, কেউ মা মারার পরে বাপে অন্য জায়গাতে বিয়ে করছে, সৎমা দেখতে পারে না, এরকম গল্প, এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে যে এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের আমার ইনকাম দ্বারায় ওরা পড়ালেখা করে। এটা সবাই জানে। অনেকের প্রশ্ন থাকতে পারে এই টাকা যারা নতুন, যে এই টাকাগুলো তাহলে কি করেন, এটা অনেকে জানেই না, আমিও জানতাম না, আমি এখন জানছি, এখন তুমি বলছো এখন আমি জানছি, এতদিন তো আমি জানতাম না। আমার যদি আপনার যদি আমার মানে ওইরকম কোনো টেন্ডেন্সি থাকতো যে মানে এই অসহায় মানুষের চিকিৎসার নাম করে টাকা উঠাইয়া নিজের কিছু করতে হইবে, তাহলে আজকেই আমার 10 বছরের পরিশ্রম আপনার মানে আপনার পাখি মারা গেছে, আপনি কিন্তু বুঝতেছেন আপনার ব্যথাটা, তাই না? এটা কিন্তু শুধুমাত্র আপনি বুঝতেছেন, বাকি আপনার পরিবারের অন্য কেউ বুঝতেছে। তো আপনার পাখি বাকি আপনার বাবার একটা ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে কান্নাকাটি করে না? হ্যাঁ, অবশ্যই করে, কারণ অনেক কষ্টের জিনিস থাকে ওগুলো, অনেক কষ্টের টাকা ছাড়াও ওখানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক পরিশ্রম, এখানে কিন্তু আমি 1 টাকা ভাই ইনভেস্ট করি নাই, শুধুমাত্র পরিশ্রমটাই মেইন ভাই, ইনভেস্ট টাকা না। এখন আমার ধরেন এই পরিশ্রম আমি শুধু একটা জিমেইল মানে একটা চ্যানেল, এটার মধ্যে টাকা পয়সাও নাই, এটার মধ্যে কিচ্ছু নাই, শুধু ওইখানে আমার আছে কি পরিশ্রম আমি 4 লাখ টাকা সেকেন্ডের মধ্যে বিক্রি করে দিছি। আমি যদি সময় নিয়ে ব্যস্তাম আরো বেশি বেচতে পারতাম, তাহলে ওখানে আমার কত দিনের পরিশ্রম তো আছেই, পরিশ্রমের জন্যই না ইউটিউব দাঁড়ায়। মানে আমার যে পাখি মারা গেছে, পাখি যা লস হয়েছে ওইটা আমার সমস্যা না, লস আর কয়টা আপনি যেরকম বলছেন যে বাচ্চাগুলো আমার মাইরে ফেলাইছে, হ্যাঁ, ওরে যে আমি বড় করছি ওইটাই তো আমার কষ্ট, যে ওরে যে আমি এতদিন পালছি। হ্যাঁ, কারণ ও তো লাইফ প্রাণী, ও তো এমন না যে জড়বস্তু, এটা ভাঙিয়ে গেছে, এটা চেয়ার ভাঙিয়ে গেছে, এমন তো না। আমার ধরেন এই ঘুমের মধ্যে মোবাইলের মধ্যে কুত করে একটা নোটিফিকেশন আসছে, আমি কিন্তু ধরেন ঘুমাইতে গেলাম, আবার ওই চেক করে দেই যে কেটা কমেন্ট করবো, এটাই তো, এটা কিন্তু মানে আমার বহুত বছরেরই শারীরিক হোক আর মানসিক হোক, লাস্টে কিন্তু এটা আমার বিক্রি করে দিতে হয়েছে, বুঝছেন? আমার যদি আপনি আমার বাড়িতে যান, আমার বাইরে দেখবেন যে আমার ভাই কিন্তু আমার যে বাবার ঘর, মানে আমার বাবার ঘরে কিন্তু বেড়া ওটা ঠিক মতো নাই। অনেকেই বলবে মানে আমি মানুষের সাহায্য করি, কিন্তু আমার পরিবারেও মানে দেখা গেছে কি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষের কিন্তু সাহায্য লাগে, কিন্তু আমি কিন্তু তাদের জন্য কাজ করি না। এখন এই যে আমি মানুষের জন্য আমার মুখের কথা 11 লাখ টাকা দিছি, অথচ আমার এই টাকার কারণে কিন্তু এই ইউটিউব চ্যানেল বিক্রি করে দিতে হয়েছে। পার্থক্য কিন্তু আছে, বুঝছেন? যে মূলত মানে আমারে মানুষ বিশ্বাস করে একটা জায়গা দিয়া, কিন্তু সমস্যা কিন্তু আমারও আছে। আর একজন অসহায় মানুষ যে সমস্যায় পড়ছে, বাকি সে যে অসহায়, তার থেকে বড় অসহায়ত্ব ফিল কিন্তু আমি মানে বর্তমানে করছি, যে ইউটিউব চ্যানেল বিক্রি করা, বুঝছেন? যাই হোক, তো সর্বোপরি বলতে চাই যে আসলে জুবাইরের বাবার প্রত্যেকটা উদ্দেশ্য, বাকি প্রত্যেকটা জিনিস একে একে সময় নিয়ে হলেও আপনাদের মধ্যে শেয়ার করা হবে, এবং
আমি এই আমার যে বর্তমানে ইউটিউব চ্যানেলটায় দেখতেছেন এমডি শাকিল হোসাইন, এবং খেয়াল করে ভিডিওর দিকে তাকালে দেখবেন যে 4,10,000 বাকি 11,000 সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটা আমি বিক্রি করে দিয়েছি 4 লাখ টাকার বিনিময়ে, এবং এই জুবাইরের ঝামেলাটা আসলে মীমাংসা করার জন্য। এবং এখন ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে @মানবিক শাকিল হোসাইন লেখা আছে নীল অক্ষরে। এটার উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আমার নতুন চ্যানেলটা খুঁজে পাবেন, এবং ওইখান থেকে আসলে জুবাইরের পরবর্তী বাকি আমার আগামী দিনে যদি মানবিক কোনো কাজ করি বাকি স্বেচ্ছাসেবক হিসেবে কোনো কাজ করি, সেই কাজগুলো আপনি ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, এবং আপনারা যারা অর্থ দিয়ে জুবাইরের জন্য সাহায্য পাঠিয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে শেষ পর্যন্ত জুবাইরের ঘটনাটা আসলে আপনার জানার আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে যে আপনি জানুন, কারণ তারা যেটা উপস্থাপনা করেছে বাকি এলাকার মানুষ নিয়ে আসলে যে পজিশনটা তৈরি করেছিল সেটা আসলে মানে কতদূর গিয়েছে বাকি কতদূর হয়েছে বাকি শেষ পর্যন্ত কি হলো বাকি আপনাদের জানার অধিকার আছে, বাকি জানা দরকার যে আসলে প্রতারকটা কে, বাকি শাকিলকে যে টাকা দিলাম শাকিল আসলে কতদূর প্রতারণা করলো, বাকি আসলে শাকিল কোনো প্রতারণার ট্র্যাপে শাকিলকে ফেলা হয়েছে, সব কিছু আপনাদের কাছে জানারও মানে আপনারা জেনে নেবেন, এটা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।